হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আমরা পারুল প্রকাশনের টার্গেট প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করছিলাম। এর আগের পার্টে আমরা মডেল কোয়েশ্চেন সেট 1 এর 1 মার্কসের সমস্ত অঙ্ক কমপ্লিট করেছি। এই পার্টে আমরা মডেল কোয়েশ্চেন সেট 2 এর এমসিকিউ, শূন্যস্থান এবং সত্য মিথ্যাগুলো নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। শুরু করার আগে তোমাদের জানিয়ে দিই, তোমাদের একটা হোয়াটসঅ্যাপের গ্রুপ তৈরি করা হয়েছে। সেই গ্রুপের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। তোমরা যারা সেই গ্রুপে জয়েন হতে ইচ্ছুক, তোমরা সেই লিঙ্ক থেকে জয়েন হতে পারো। তোমাদের যে কোনো রকমের গণিতের সমস্যা সেই গ্রুপের সমাধান করা হবে। তাহলে শুরু করছি মডেল কোয়েশ্চেন সেট 2 একের 1 নম্বর অঙ্ক। দেখো কি বলছে এক্ষেত্রে, কোনো মূলধন 20 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার, এই 4টা অপশনের মধ্যে কোনটা হবে তোমাদের লিখতে হবে। তো এখানে কি বলছে, কোনো মূলধন, অর্থাৎ আমরা মূলধনের পরিমাণ নির্দিষ্ট করে জানি না। তো প্রথমে আমরা কি করব, মূলধনটাকে ধরে নেব। তো আমরা লিখতে পারি, ধরি মূলধনকে আমরা কি করি, পি দ্বারা ডিনোট করি। আমরা ধরে নিলাম x টাকা। এক্ষেত্রে সময় কি দেওয়া আছে, সময় হচ্ছে টি, 20 বছর। সুদের হার এটা আমাদের নির্ণয় করতে হবে, এটাকে আমরা লিখতে পারি r%। এটা আমরা বের করব। এখন কি বলেছে দেখো, কোন মূলধন 20 বছরে দ্বিগুণ হচ্ছে। মূলধনটাকে আমরা ধরেছি x টাকা। তো x টাকা 20 বছরে কি হচ্ছে, দ্বিগুণ হচ্ছে, অর্থাৎ 2x টাকা হচ্ছে। তো এই 2xটা কি, এই 2xটা হচ্ছে সুদ আসল। কারণ সেই x টাকা 20 বছর পরে দ্বিগুণ হয়ে যাচ্ছে, মানে সুদ আর আসল মিলে 2x টাকা হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে এক্ষেত্রে সুদ আসল কত হবে, 2x টাকা। কারণ এই x টাকাটাই 20 বছরে দ্বিগুণ হয়ে যাচ্ছে, মানে সুদে আসলে 2x টাকা হচ্ছে। তাহলে সুদ কত হবে, সুদকে আমরা কি দ্বারা ডিনোট করি, আই দ্বারা ডিনোট করি। এখন দেখো, সুদ আসল থেকে আমরা যদি আসল বা মূলধনটাকে যদি মাইনাস করে দিই, তাহলে সুদ পড়ে থাকবে। তো আমরা কি করব, 2x থেকে xটাকে কি করব, মাইনাস করে দেবো। তাহলে আমরা কি পেয়ে যাব, সুদ পেয়ে যাব। তাহলে কত হচ্ছে, সুদ পেয়ে গেলাম x টাকা। এখন লিখব কি, আমরা জানি, আমরা একটা ফর্মুলা জানি। সেই বিখ্যাত ফর্মুলাটা কি, I = P/100। এই ফর্মুলার মধ্যে এই মানগুলো বসিয়ে দিলেই আমরা r এর মানটা পেয়ে যাব। দেখো কিভাবে, I এর মান জানি x টাকা, P এর মান জানি x টাকা, rটা r থাকলো, T এর মানটা হচ্ছে 20, আর এদিকে নিচে 100। তো আমরা 20 দিয়ে কাটি, 20 × 5 = 100। তাহলে কত হচ্ছে, প্রথমে এটাকে গুণ করি, xr = 5x। তাহলে r সমান কত, 5x/x, x কেটে, তাহলে r এর মানটা কত হলো, 5%। তাহলে কোন অপশনটা হবে, তাহলে এ অপশনটা ঠিক। তাহলে আমরা লিখে নিতে পারি, অতএব এ বিকল্পটি সঠিক। নেক্সট 2 নম্বর অঙ্ক। দেখো কি বলছে, 2a = 3b = 4c হলে a:b:c হবে। এই 4টার মধ্যে কোনটা হবে তোমাদের লিখতে হবে। তো এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে 2a = 3b = 4c। আমরা বের করব a:b:c। তো প্রথমে আমরা কি করব, এই a, b এবং c এর মান বের করব। তো c এর মানটা আমরা বের করব কিভাবে, তো প্রথমে আমরা কি করব, এই তিনটাকেই ধরে নেব k এর সাথে সমান আমরা ধরে নিলাম। তখন আমরা বলতে পারি 2a k এর সাথে সমান, 3bটাও k এর সাথে সমান, 4cটাও k এর সাথে সমান। তাহলে আমরা লিখতে পারি 2a = k। তাহলে a এর মানটা বলতে পারি k/2। 3bটাও k এর সাথে সমান, তাহলে b এর মানটা হচ্ছে k/3। 4cটা k এর সাথে সমান, তাহলে আমরা বলতে পারি c এর মান k/4। 4 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে তো আমরা a, b, c এর মান পেয়ে গেলাম k এর আকারে। এখন আমরা তিনটার অনুপাত বের করে নেব। তাহলে a:b:c কত হবে, k/2, k/3, k/4। তো আমরা দেখতে পাচ্ছি উপর দিক থেকে k কেটে যাচ্ছে, বা k দিয়ে ভাগ করে দিলাম তিনটাকেই। তাহলে আমরা পাবো 1/2, 1/3, 1/4। এখন এটাকে আমাদের সেই অপশনের আকারে সাজাতে হবে। তো সাজানোর জন্য আমরা কি করব, ভগ্নাংশের হরগুলোকে কাটাতে হবে। হরগুলো কাটবে কি করে, আমরা এই তিনটার লসাগু করব। 2, 3, 4 এর লসাগু কত হবে, 12 হবে।
2 3 4 লসাগু করে দেখে নিতে পারো। 2 দিয়ে ভাগ, 2 1 কে 2, 3 2 2 4, 3 2 6 2 12। তো আমরা 12 দিয়ে কাটাকাটি করতে পারি। তাহলে 1/2 × 12, তাহলে কত হচ্ছে 2 6 12, 3 4 12, 4 3 12, তাহলে 6:4:3। কোন অপশনটা হচ্ছে? ডি অপশনটা। অতএব ডি বিকল্পটি সঠিক। নেক্সট 3 নম্বর অঙ্ক দেখো কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, অ্যাঙ্গেল এডিসি 120 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বিএসি এর মান কত হবে লিখতে হবে। তো প্রথমে আমরা কি করবো, একটা বৃত্ত অঙ্কন করি। তাহলে এটা হয়ে গেল ও কেন্দ্রীয় একটা বৃত্ত যার এবি ব্যাস। তো আমরা একটা ব্যাস অঙ্কন করব, এমনভাবে অঙ্কন করব ও এর উপর দিয়ে যাবে, কারণ ব্যাস কেন্দ্রের উপর দিয়ে যায়, এটাকে নাম দিয়ে দিলাম আমরা এবি। এখন কি বলা আছে, এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এখন আমাদের একটা চতুর্ভুজ অঙ্কন করতে হবে। তো আমরা এবিসিডি এইভাবে অঙ্কন করব। তো আমরা এখানে একটা বিন্দু নিয়ে নিই সি, এবং এখানে একটা নিয়ে নিই ডি। বিসি যুক্ত করি, ডিসি যুক্ত করি এবং এডি যুক্ত করি। তাহলে আমরা এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ পেয়ে গেলাম। এখন কি বলেছে, অ্যাঙ্গেল এডিসি যেটা তার মান দেওয়া আছে 120 ডিগ্রি। এই যে অ্যাঙ্গেল এডিসি দেওয়া আছে কত, 120 ডিগ্রি। ডি কোণটা দেওয়া আছে, এই যে এডিসি। এখন বলেছে বিএসি এর মান, বিএসি, তাহলে আমাদের এসি যুক্ত করতে হবে। তো এসি আমরা যুক্ত করে নিলাম, বিএসি। তো আমাদের এই কোণটার মান বের করতে হবে, এই যে বিএসি, এই কোণটা কত হবে আমাদের বের করতে হবে। তো কি করে আমরা বের করব, দেখো এবিসি একটা ত্রিভুজ, প্রথম টার্গেটটা বুঝে নাও। এবিসি একটা হচ্ছে ত্রিভুজ। তো আমরা যদি এই কোণ এবং এই কোণ যদি বের করতে পারি, তাহলে এই কোণটা পেয়ে যাব 180 ডিগ্রি থেকে আমরা এই দুটো মাইনাস করে পেয়ে যাব, কারণ একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি জানি। তো আমরা এই দুটো কোণ বের করব, 180 থেকে এই দুটো কোণের সমষ্টি মাইনাস করলে এই কোণটা পেয়ে যাব। কিন্তু প্রশ্ন হলো এই কোণটা আমরা পাবো কিভাবে আর এই কোণটা পাবো কিভাবে। দেখো প্রথম কন্ডিশন কি দেওয়া আছে, এবিসিডি হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। আর তোমরা 38 নম্বর উপপাদ্যতে পড়েছো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। অর্থাৎ বিপরীত কোণকে, একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণকে যদি যোগ করা হয় তাহলে কত পাবো, 180 ডিগ্রি পাবো। তাহলে এই ডি কোণটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে বি কোণটা কত হবে? আমরা জানি ডি আর বি হচ্ছে কি পরস্পর সম্পূরক। তো আমরা কি করব, 180 থেকে যদি 120 মাইনাস করি তাহলে এই কোণটা পেয়ে যাব। তাহলে কত হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 120, 180 থেকে যদি 120 মাইনাস করা যায় তাহলে আমরা পেয়ে যাবো কত, 60 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বিটা পেয়ে গেলাম 180 থেকে মাইনাস করে। এখন আমাদের কাজ হচ্ছে এই অ্যাঙ্গেল সিটা বের করা। তো অ্যাঙ্গেল সিটা পাবো কিভাবে, দেখো এই যে এ বিটা হচ্ছে কি বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস কি করে, বৃত্তকে দুটো অর্ধবৃত্তে ভাগ করে। তার মানে এটা একটা অর্ধবৃত্ত, এটাও একটা অর্ধবৃত্ত। এখন এটা যদি একটা অর্ধবৃত্ত হয়, সেই অর্ধবৃত্তের এই কোণটাকে আমরা কি বলবো, অর্ধবৃত্তস্থ কোণ। তোমরা 37 নম্বর উপপাদ্যতে পড়েছো অর্ধবৃত্তস্থ কোণ কি, সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে, অর্ধবৃত্তস্থ কোণ। আমরা জানি সমকোণ, সমকোণ মানে এটা 90 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা দুটো অ্যাঙ্গেল পেয়ে যাব। এখন আমরা জানি এবিসি একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা কিভাবে পাবো, 180 থেকে 90 আর 60 যোগ করলে কত হবে, 150। এখন 180 থেকে 150 মাইনাস করলে কত হবে, এই যে 30 ডিগ্রি। এখানেই অ্যান্সার চলে আসলো। তাহলে অপশন কোনটা হচ্ছে, অপশন সি। তো আমরা লিখবো কিভাবে, দেখো লেখার টেকনিকটা দেখে নাও। যেহেতু এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব অ্যাঙ্গেল এবিসি কত হবে, 180 ডিগ্রি থেকে আমরা কি করব, 120 ডিগ্রি মাইনাস করব। যেহেতু 1 মার্কের অঙ্ক, সেই জন্য আমরা খুব শর্টে লিখবো। তাহলে এটা হয়ে গেল কত, 60 ডিগ্রি। আমরা অ্যাঙ্গেল বিটা পেলাম 60 ডিগ্রি। এখন আমরা এসিবি নির্ণয় করব। আবার অ্যাঙ্গেল এসিবি সমান সমান আমরা ডাইরেক্ট লিখে দেবো 90 ডিগ্রি। এখানে লজিকটা লিখতে পারি, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ কি, সমকোণ, তাহলে 90 ডিগ্রি পেয়ে গেলাম। অতএব অ্যাঙ্গেল বিএসি সমান সমান, তাহলে বিএসি কত হবে, এই কোণটা কত হবে, 180 ডিগ্রি থেকে আমরা এই দুটো কোণ যোগ করে বিয়োগ করে দিলেই হয়ে যাবে 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি।
তাহলে কত হচ্ছে 180 থেকে 150 মাইনাস করলে আমরা পাবো 30 ডিগ্রি। তাহলে কোন অপশনটা হচ্ছে সি অপশনটা, তাহলে লিখে নেব অতএব সি বিকল্পটি সঠিক। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট 4 নম্বর দেখো কি বলছে 2 cos 3 থিটা ইকুয়ালস টু 1 হলে থিটা এর মান কত। তো আমরা লিখতে পারি 2 cos 3 থিটা ইকুয়ালস টু 1, এটা আমাদের দেওয়া আছে। এখান থেকে আমরা কি করব, প্রথমে cos 3 থিটার মান বের করি। cos 3 থিটা কত হবে, 2 দ্বারা ভাগ করে দিই বোথ সাইড, তাহলে এটা পেয়ে গেলাম হাফ। এখন আমরা কি করব, এই হাফের জায়গায় cos 60 ডিগ্রি বসিয়ে দেবো, কারণ আমরা জানি cos 60 ডিগ্রিতে হাফ হয়। তাহলে আমরা লিখতে তো পারি cos 3 থিটা ইকুয়ালস টু cos 60 ডিগ্রি। তো এখানে হাফের জায়গায় cos 60 ডিগ্রি লিখলাম কেন, কারণ আমরা যদি দুই সাইডে যদি cos আনতে পারি তাহলে দুটোই cosকে আমরা কি করতে পারি, ক্যান্সেল করতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি এদিকেও cos 3 থিটা, এদিকেও cos 60 ডিগ্রি। আমরা জানি cos আলফা ইকুয়ালস টু cos বিটা যদি এই আকারে হয় তাহলে কি হবে, আলফা ইকুয়ালস টু বিটা হয়। তাহলে আমরা বলতে পারি 3 থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি, দুদিক থেকে cos ক্যান্সেল হলো। তাহলে থিটার মান কত, 3 দ্বারা ভাগ করে দিই, 60কে আমরা 3 দ্বারা ভাগ করব, তাহলে থিটার মানটা কত পেলাম, 20 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কোন অপশনটা হচ্ছে সি অপশনটা, তো আমরা লিখে নেব অতএব সি বিকল্পটি সঠিক। নেক্সট 5 নম্বর অঙ্ক দেখো কি বলছে, একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার, ঘনকটির আয়তন এই চারটার মধ্যে কোনটা হবে লিখতে হবে। তো দেখো একটা ঘনকের আমরা জানি মোট কটা তল, একটা ঘনকের হচ্ছে কি মোট 6টা তল, একটা উপরের তল, একটা নিচের তল, আর বাকিগুলো হচ্ছে কি পাশের তল, সেগুলোই হচ্ছে পার্শ্বতল। সেই পার্শ্বতলের মোট ক্ষেত্রফল দেওয়া আছে। তো প্রথমে আমরা একটা ঘনক যদি অঙ্কন করি, ঘনকের মোট আমরা 6টা তল পেয়ে যাব। এই যে এটা হলো কি ঘনক, 6টা তলের মধ্যে সাইডের যে তলগুলো বা পাশের যে তল মোট 4টা তল। এখন কি করব, প্রত্যেকটা তলের আমরা ক্ষেত্রফল বের করব। তো প্রত্যেকটা তলের ক্ষেত্রফল কত হবে, আমরা জানি প্রত্যেকটা তল কি আকারের হয়, বর্গাকার হয়। তো আমরা ধরে নিতে পারি ঘনকটির প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য হচ্ছে কি এ একক, বাহুর দৈর্ঘ্য এ একক ধরে নিলাম। তাহলে এটার ক্ষেত্রফল কত, বর্গক্ষেত্র, বাহু স্কোয়ার হচ্ছে ফর্মুলা, তাহলে এটার ফর্মুলা হয়ে গেল এ স্কোয়ার। তাহলে এরকম মোট কটা পাবো, সাইডে 4খানা তল পাবো। তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে কি পার্শ্বতলের ক্ষেত্রফল। এই পার্শ্বতলের ক্ষেত্রফলটাই দেওয়া আছে কত, 256 বর্গমিটার। তাহলে এখান থেকে আমরা এ এর মানটা পেয়ে যাব, এ এর মান পেয়ে গেলেই ঘনকটির আয়তন বের করতে পারবো। তাহলে আমরা লিখে নেব, ধরি ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য এ একক। তাহলে শর্ত কি হবে, শর্তানুসার আমরা বলতে পারি 4টা হচ্ছে পার্শ্বতল, প্রত্যেকটা তলের ক্ষেত্রফল এ স্কোয়ার, তাহলে 4 দিয়ে গুণ করলে আমরা 4a স্কোয়ার পেয়ে যাবো পার্শ্বতলের ক্ষেত্রফল, সেটারই মান দেওয়া আছে কত, 256 বর্গমিটার। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে, এখান থেকে আমরা এ এর মানটা বের করব। তো প্রথমে 4 দ্বারা ভাগ করি, 256/4, তাহলে কত পাচ্ছি, 4 6 24, 4 4 16, 64। তাহলে এ কত হবে, আমরা বোথ সাইড কী করবো, বর্গমূল করব, তাহলে পাবো আমরা কত, 8। এখানে শুধু প্লাসটা নিতে হবে, মাইনাস কেন নিব না, কারণ ধারের দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না, সেই জন্য এখানে মাইনাসটা নিব না। তাহলে এর মানটা পেয়ে গেলাম কত, 8। তাহলে এ কিউব কত হবে, 8-এর কিউব, বা এ কিউব সমান সমান 8-এর কিউব কত, 8-8 64, 64 8 512। এটা হচ্ছে ঘনকটার আয়তন, কারণ আমরা ঘনকের আয়তনের ফর্মুলা জানি বাহু কিউব, বাহুকে যদি আমরা কিউব করি অর্থাৎ এ কে কিউব করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে ঘনকটার আয়তন। তাহলে আমরা লিখে নিতে পারি অতএব কোন বিকল্পটা হচ্ছে ডি বিকল্পটি সঠিক, অতএব ডি বিকল্পটি সঠিক। নেক্সট 6 নম্বর অঙ্ক দেখো কি বলছে, সামেশন i ইকুয়ালস টু 1 to 20 xi মাইনাস 4 ইকুয়ালস টু 10 হলে x বারের মান কত হবে তা তোমাদের লিখতে হবে। তো দেখো এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে সামেশন i ইকুয়ালস টু 1 to 20 xi মাইনাস 4 ইকুয়ালস টু 10 যদি হয় তাহলে আমাদের x বার বের করতে হবে। x বার কথার অর্থ কি, x বার মানে হচ্ছে কি গড়, গড় আমরা কার বের করব, এখানে আমরা দেখতে পাচ্ছি মোট i ইকুয়ালস টু 1 to 20 অর্থাৎ 1 থেকে শুরু করে 20টা টার্ম আছে, আর সামেশন কথার অর্থ হচ্ছে কি যোগফল, বা এটাকে ক্যাপিটাল সিগমা বলা হয়। তো এখানে মোট 20টা পদের যোগফল দেওয়া আছে 10। আমাদের কি করতে হবে, এক্স বার বের করতে হবে। এক্স বার মানে আমরা কি জানি গড়, গড় বলতে কি আমরা 20টা পদকে যোগ করব, মানে আমরা এই আকারে মানটা বের করব।
যোগ করে আমরা কি করি, মোট যতগুলো সংখ্যা তত দিয়ে ভাগ করি, এটাই তো হচ্ছে গড়। গড় মানে হচ্ছে কি মোট যতগুলো সংখ্যা সবগুলোকে যোগ করব, যোগ করে মোট সংখ্যা দিয়ে ভাগ। তো আমরা প্রথমে কি করব, এই মানটা বের করব, আর এই ইকুয়েশনে যদি বসিয়ে দিই তাহলেই আমরা কি পেয়ে যাব, এক্স বার পেয়ে যাব। তো এই মানটা আমরা পাবো কোত্থেকে, এই যে এই ইকুয়েশন থেকে আমরা মানটা পাবো। তো কিভাবে পাবো, তো দেখো একটা ফর্মুলা আছে, সামেশন এ প্লাস বি যদি এই আকারে থাকে, সামেশনটা কি হয়, দুটোরই মধ্যে চলে আসে, মানে সামেশন এ প্লাস সামেশন বি এই আকারে লেখা যায়। তো প্রথমে আমরা সেই ফর্মুলা দিয়েই আমরা এটাকে লিখব। তো আমরা লিখতে পারি সামেশন আই ইকুয়ালস টু 1 to 20 xi মাইনাস সামেশন আই ইকুয়ালস টু 1 to 24 ইকুয়ালস টু 10। তো আমার সামেশনটা কি হলো, দুটোরই মধ্যে চলে আসলো, আলাদা আলাদা করে ভেঙে নিলাম। তাহলে আমরা কি পাচ্ছি এখানটাতে, এটা যেরকম আছে থাক, এটারই মান আমাদের বের করতে হবে, i ইকুয়ালস টু 1 to 20 xi মাইনাস, এখন এই পার্টের মান কত হবে তা আমাদের বলতে হবে। তো দেখো সামেশন i ইকুয়ালস টু 1 to 24, আয়ের মানটা কি, এখানে কোনো আয় আছে কি, নাই, আয়ের মানটা 1 থেকে শুরু করে 20 পর্যন্ত যাচ্ছে, তার মানে কি 4 + 4 + 1 বসালেও 4 আসবে, এখানে 2 বসালেও 4 আসবে, এরকম করে মোট 20টা টার্মের কি হবে, 4 আসবে, 20টা টার্মই 4 আসবে। তো আমরা যদি 20টা 4 যোগ করি তাহলে কত পাবো, বারবার যোগ না করে আমরা কি করি, গুণ করি। তো 4 × 20 করলে কত পাবো আমরা, 80 পাবো। তো আমরা এখানে লিখতে পারি, তাহলে এটা কত হবে 4 × 20, কারণ 20টা 4 মানে 1 থেকে শুরু করে 20 পর্যন্ত যাচ্ছে, তো তাহলে 20টা 4 যোগ করলে আমরা কত পাবো, 4 × 20 বা 80 পাবো, এটা হচ্ছে কত, ইকুয়াল টু 10। তাহলে এখান থেকে আমরা মানটা পেয়ে যাব, সামেশন i ইকুয়ালস টু 1 to 20, 20 × 4 = 80, 80 ওদিকে গেলে কত হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে সামেশন i ইকুয়ালস টু 1 to 20, ওখানে xi ছুটে গেছে, xi 80 আর 10 হচ্ছে কত, 90। তাহলে এটা আমরা পেয়ে গেলাম সামেশন i ইকুয়ালস টু 1 to 20, মানে মোট 20টা পদের যোগফল পেয়ে গেলাম। এখন আমাদের কি করতে হবে, এক্স বার বের করতে হবে। এক্স বার মানে কি, যতগুলো পদ আছে সবগুলোকে যোগ করব, যোগ করলাম, আর মোট সংখ্যা দিয়ে ভাগ, মোট কটা সংখ্যা আছে, 20খানা সংখ্যা আছে, তো সেজন্য আমাদের 20 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা কত হচ্ছে, এটার মান পেয়েছি 90, আমরা ভাগ করব 20 দিয়ে, 0 0 কাটলো, তাহলে কত পেলাম 9/2। তাহলে কোন অপশানটা হচ্ছে, এই অপশানটা হচ্ছে গিয়ে ঠিক। নেক্সট শূন্যস্থান 2-এর 1 নম্বর অঙ্ক, 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার ড্যাশ। দেখো কি করতে হবে, 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত দেওয়া আছে কত, 8:9, এটা আসল এবং সুদ আসলের অনুপাত দেওয়া আছে। তো আমরা এই অনুপাত থেকে আনুপাতিক ধ্রুবক দিয়ে আমরা আসলটাকে এবং সুদ আসলটাকে ধরে নিতে পারি। আমরা তো ধরতে পারি আসলটা 8x, সুদ আসলটা 9x, যেখানে এক্সটা হচ্ছে আনুপাতিক ধ্রুবক। তো আমরা লিখব, ধরি আসল 8x টাকা, তাহলে সুদ আসল কত হবে, সুদ আসল হয়ে যাবে 9x টাকা। আচ্ছা, এখন দেখো আসল জানি সুদ আসল জানি, তাহলে সুদ কত হবে, আমরা জানি সুদ আসল থেকে যদি আসলটাকে মাইনাস করে দিই তাহলে তো আমরা সুদ পাই। তাহলে তো আমরা লিখতে পারি অতএব সুদ কত, 9x - 8x সমান সমান 9টা x থেকে 8টা x বাদ দিলে 1টা x পড়ে থাকবে, তাহলে এটা হলো x টাকা। তাহলে আমরা সুদটা জেনে গেলাম x টাকা। এখন আমাদের কি করতে হবে, বার্ষিক সরল সুদের হার বের করতে হবে। তো আমরা বার্ষিক সরল সুদের হার পাবো কিভাবে, ওই একইভাবে আমরা জানি, সেই ফর্মুলা কি জানি, i = P/100, এই হচ্ছে ফর্মুলা। এক্ষেত্রে i কত, i হচ্ছে x, আসল কত, p হচ্ছে কত 8x, সুদের হার আমাদের বের করতে হবে, এটা আর থাকলো, সময় কত, দেখো 1 বছরের দেওয়া আছে না, বার্ষিক সরল সুদের হার বের করব, তো সময়টা হয়ে গেল কত 1, আর এটা হয়ে গেল 100। তাহলে আমরা দেখতে পাচ্ছি কাটাকাটি যাচ্ছে, 4 × 2 = 8, 4 × 25 = 100, তাহলে এটা হয়ে গেল 2x × r = 25x। তাহলে r এর মানটা কত, আমরা 2xটাকে নিচে নামিয়ে দেবো, তাহলে দেখতে পাচ্ছি x কেটে গেল, তাহলে 25কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 12.5%। এটাই শূন্যস্থানে বসবে।
আশা করি বুঝতে পেরেছো। 2 নম্বর অঙ্ক দেখো কি বলছে, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক এবং বিপরীত চিহ্নযুক্ত হলে a প্লাস c সমান সমান কত। তো দেখো এখানে একটা সমীকরণ দেওয়া আছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে এটা হচ্ছে নট ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের যে দুটো বীজ হবে, সেই দুটো বীজ কেমন হবে, পরস্পর অনন্যক হবে। অনন্যক কথার অর্থ কি, অনন্যক হচ্ছে একটা অপরটার কি হবে, উল্টো হবে। অর্থাৎ একটা যদি আলফা হয় তাহলে আলফার অনন্যক কি, আমরা জানি 1/α। এই যে আলফাকে উল্টে দিতে হবে, উল্টে দেওয়া মানে কি, আলফার নিচে কিছু নেই মানে 1 আছে, উল্টে দিলে এটা 1/α হয়ে যায়, এই জন্য এটাকে বলা হয় অনন্যক। এবং আরো একটা কন্ডিশন কি বলা আছে, পরস্পর বিপরীত চিহ্নযুক্ত। অর্থাৎ এ যদি প্লাস হয় এ মাইনাস হবে, এ মাইনাস হলে এ প্লাস হবে। তাহলে আমরা বীজ দুটো ধরে নিতে পারি, একটা হচ্ছে প্লাস আলফা, অপরটা হচ্ছে -1/α। তাহলে আমরা পেয়ে গেলাম একটা অপরটার অনন্যক এবং বিপরীত চিহ্নযুক্ত। তাহলে আমরা লিখতে পারি, ধরি সমীকরণটির বীজদ্বয় হলো, একটাকে আলফা একটাকে -1/α ধরে নিলাম। এখন একটা দ্বিঘাত সমীকরণের আমরা জানি দুটো বীজ হয়, এবং তোমরা একটা ফর্মুলা জানো যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা যদি দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হয়, এর যে দুটো বীজ হবে সেই দুটো বীজের সমষ্টি কি হবে, বীজদ্বয়ের সমষ্টি তোমরা জানো, সমষ্টি হয় -b/a, এই যে -b/a, এবং বীজদ্বয়ের গুণফল, গুণফল কি হয় c/a, অর্থাৎ c কে a দিয়ে ভাগ। তো এই হচ্ছে গিয়ে ফর্মুলা। তো এখন দেখো আমরা কোনটা ফর্মুলা দিয়ে করব, এই ফর্মুলা না এই ফর্মুলা দিয়ে করব, আমরা এটা নেব। কারণ দেখো আমাদের a প্লাস c বের করতে বলেছে, তো আমাদের সমষ্টি নেওয়ার দরকার নেই, কারণ এখানে b আছে, আর আমরা দেখতে পাচ্ছি বীজদ্বয়ের গুণফলে c/a আছে। তাহলে আমরা কি করব, এই ফর্মুলাটা দিয়েই করব। তাহলে আমরা লিখব, শর্তানুসারে আমরা লিখতে পারি কি, বীজদ্বয়ের গুণফল আমরা কি জানি, এই যে বীজদ্বয়ের গুণফল আলফার সাথে -1/α যদি গুণ করি তাহলে কি পাবো, এই যে c/a পাবো। তাহলে আমরা লিখতে পারি c/a। আমরা দেখতে পাচ্ছি এদিকে আলফা এবং আলফা কেটে যাচ্ছে, পরে থাকছে -1 ইকুয়ালস টু c/a, কোনাকুনি গুণ করলে এটা হয়ে যাবে -a আর এটা হয়ে যাবে c। তাহলে আমরা সিটাকে এদিকে নিয়ে আসি, -a - c ইকুয়াল টু 0, মাইনাস দিয়ে গুণ করে দিই বোথ সাইড, গুণ করে দিলে কি হবে, প্লাস হয়ে যাবে, এটা প্লাস c হয়ে যাবে ইকুয়াল টু 0। তাহলে শূন্য স্থানে কি বসবে, এই যে শূন্য বসবে। তাহলে a প্লাস c এর মানটা কোথা থেকে পেলাম, a প্লাস c এর মানটা পেলাম আমরা 0। নেক্সট 3 নম্বর অঙ্ক দেখো কি বলছে, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি ও 4 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব ড্যাশ। তো দেখো এক্ষেত্রে কি বলেছে, দুটো বৃত্ত আছে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, এবং বৃত্ত দুটি পরস্পরকে কি করছে, অন্তঃস্পর্শ। অন্তঃস্পর্শ কথার অর্থ কি, দুটো বৃত্ত পরস্পরকে যখন ভেতর দিক দিয়ে স্পর্শ করবে, এই যে এটাকে বলবো অন্তঃস্পর্শ, আর এটা হলো বহিঃস্পর্শ। যখন বাইরে স্পর্শ করবে তখন সেটাকে বলা হয় বহিঃস্পর্শ, আর এটা হচ্ছে অন্তঃস্পর্শ। তো এখন কি বলেছে, এই দুটো বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করছে। আমরা ধরে নিচ্ছি বড়টার কেন্দ্র হচ্ছে এটা, আর ছোটটার কেন্দ্র হচ্ছে এই যে, বড়টার কেন্দ্র এটা, ছোটটারটা হচ্ছে এটা। এখন কি বলছে, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার। তাহলে এই যে বড় ব্যাসার্ধটা কত হবে, বড়টা হয়ে যাবে কত, 6 সেমি, এবং ছোট বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে কত, 4 সেন্টিমিটার। তাহলে এইটুকুটা কত, 4 সেন্টিমিটার। তাহলে আমাদের বের করতে হবে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। এই যে বড় বৃত্তের কেন্দ্র এটা, ছোট বৃত্তের কেন্দ্র এটা, তাহলে এই দুটোর মধ্যে দূরত্ব কত হবে, এই যে এইটুকুটা। তাহলে বড়টার ব্যাসার্ধ হচ্ছে 6 আর ছোটটা হচ্ছে 4, তাহলে বড়টা থেকে যদি আমরা ছোটটা মাইনাস করে দিই তাহলে তো এইটুকুটা পড়ে থাকবে। তাহলে কত হবে, 6 থেকে 4 বাদ দিলে কত হবে, 2 সেন্টিমিটার হবে। এটা হচ্ছে কি অন্তঃস্পর্শ। আর বহিঃস্পর্শের ক্ষেত্রে ঠিক একইভাবে অঙ্কটা কি হবে, মনে করে এটা 6 সেমি আর ছোটটার হচ্ছে কি 4 সেমি। এই ক্ষেত্রে কেন্দ্রদের মধ্যে দূরত্ব কি হবে, আমাদের যোগ করতে হবে, 6 4 10 হবে।
তার মানে বহিঃস্পর্শ করলে আমরা দুটো ব্যাসার্ধকে যোগ করব, আর অন্তঃস্পর্শ বললে আমরা বড়টা থেকে ছোটটা ব্যাসার্ধ মাইনাস করব। তাহলে বুঝতে পেরেছো? তাহলে আমরা লিখে নেব, অতএব বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে? 6 - 4 = 2 সেন্টিমিটার। নেক্সট 4 নম্বর অঙ্ক দেখো কি বলছে, এ ও বি পরস্পর পূরক কোণ হলে সাইন এ = ড্যাশ। তো এখানে দুটো কোণ দেওয়া আছে, এ এবং বি, এ এবং বি দুটো কোণ দেওয়া আছে, এরা পরস্পর পূরক। পূরক কথার অর্থ কি? যদি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তাহলে একটাকে অপরটার কি বলা হয়? পূরক কোণ। যেমন একটা কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে ওর পূরক কোণ কত? 60 ডিগ্রি, কারণ দুটো কোণের সমষ্টি কি আনতে হবে? 90 ডিগ্রি আনতে হবে, তাহলে পূরক হবে। আবার দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে সেটাকে কি বলা হয়? সম্পূরক কোণ। তো এক্ষেত্রে দেওয়া আছে কি এ ও বি পরস্পর পূরক কোণ, তাহলে আমরা লিখতে পারি যেহেতু এ ও বি পরস্পর পূরক কোণ, তাহলে আমরা লিখতে পারি অতএব এ প্লাস বি মানে কত? 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? এ এর মানটা বের করে নেব, 90 ডিগ্রি মাইনাস বি, আমরা এ এর মানটা বের করে রাখলাম 1। এখন দেখো আমাদের বের করতে হবে কি? সাইন এ এর মান। যেহেতু এখানে এ ছিল সেই জন্যই আমরা এ এর মানটা বের করেছি। তো সাইন এ এর মান কি হবে? আমরা এই এ এর মান যেটা বের করেছি সেটা আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে কত হবে? 90 ডিগ্রি মাইনাস বি হবে। তাহলে সাইন এ = সাইন 90 মাইনাস বি, এই 90 মাইনাস বিটা এখানে বসিয়ে দিলাম। এখন সাইন 90 মাইনাস থিটা একটা ফর্মুলা জানি আমরা, পূরক কোণের অনুপাত তোমরা পড়েছো। তাহলে সাইন 90 মাইনাস থিটা কি হয়? কস থিটা হয়, এটা ফর্মুলা। তাহলে আমরা লিখতে পারি এখানটাতে সাইন 90 মাইনাস বি মানে কি? কস বি। সাইন 90 মাইনাস, এটাকে মনে মনে ভাবো থিটা, সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা। তাহলে শূন্য স্থানে কি বসবে? কস বি বসবে। নেক্সট 5 নম্বর অঙ্ক, একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন ও বক্রতলের সাংখ্যমান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য ড্যাশ। তো দেখো এখানে কি বলছে, একটা লম্ব বৃত্তাকার চোঙ আছে, এই যে এটা একটা লম্ব বৃত্তাকার চোঙ, এর ব্যাসার্ধ হচ্ছে কত? আর এটাকে বলা হয় উচ্চতা। এখন কি বলছে, লম্ব বৃত্তাকার চোঙের আয়তন আর বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। আমরা জানি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন কত? আয়তনের ফর্মুলা হচ্ছে πr²h। আর বক্রতলের ক্ষেত্রফল কত? এই যে বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল 2πrh। এই দুটো হচ্ছে কি সমান। তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত হবে? তো আমরা প্রথমে ধরে নিই ব্যাসার্ধটা হচ্ছে কি আর, ধরি চোঙটির ব্যাসার্ধ আর এবং উচ্চতাটাও ধরে নিই, উচ্চতাটা হচ্ছে h। তাহলে শর্তটা কি হবে? πr²h চোঙের আয়তন সমান বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান মানে 2πrh, এই দুটো হচ্ছে কি সমান। তাহলে এখান থেকে আমরা কি করব? আর এর ভ্যালুটা বের করব। আর এর ভ্যালু কত পাবো? আমরা দেখতে পাচ্ছি উভয় দিক থেকে পাই কাটছে, এখানে দুটো আর আছে, একটা আর কাটছে, একটা এইচ কাটছে, তাহলে আর এর মানটা কত পাবো? এখান থেকে আর এর মানটা পাবো আমরা 2। তার মানে πrh, আর এদিকে πrh কেটে যাচ্ছে। তো আর যদি 2 হয় তাহলে ব্যাস কত হবে? ব্যাস হবে, আমরা ব্যাসার্ধকে 2 দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব, তাহলে এটা হচ্ছে 4 একক। ইউনিট দেওয়া নেই তাই আমাদের একক লিখতে হবে। নেক্সট 6 নম্বর অঙ্ক দেখো কি বলছে, সামেশন i = 1 to 10 10 × i এর মান আমাদের বের করতে হবে। আমি একটু আগে একটা অঙ্কতে বললাম সামেশন মানে কি, এটাকে ক্যাপিটাল সিগমা বলা হয়, এর অর্থ হচ্ছে কি যোগফল। এখানে যোগফল বলতে কি বোঝাচ্ছে? এখানে মোট 10টা পদের যোগফল বোঝাচ্ছে। কেন? কারণ i এর মানটা কি দেওয়া আছে? 1 to 10, মানে i এর মানটা 1 2 3 করে 10 পর্যন্ত বসবে এবং এই মোট 10টা পদের কি হবে? যোগফল। এটাই হচ্ছে কি ক্যাপিটাল সিগমার মিনিং। তাহলে প্রথমে আমরা কি করব? এটাকে ভেঙে নেব। কিভাবে ভাঙবো? i এর মানটা 1, এভাবে আমরা 1 2 করে বসাতে 10 পর্যন্ত বসাবো। তাহলে আমরা এটাকে লিখতে পারি i এর মানটা যদি 1 বসাই তাহলে 10 × 1 হবে, আর সামেশন মানে কি? যোগ। ঠিক একইভাবে 1 বসালাম, একইভাবে আমরা এখানে 2 বসাবো, একইভাবে আমরা এখানে কত বসাবো? 3 বসাবো। এইভাবে চলবে কতদূর পর্যন্ত? 10 পর্যন্ত। 1 2 3 করে 10 পর্যন্ত চলবে। এখন আমরা দেখতে পাচ্ছি সবগুলো থেকে
10 কমন যাচ্ছে, আমরা 10টা কমন নিয়ে নিই। তাহলে 1 + 2 + 3 + ... 10। তাহলে 10 ইন্টু কিছু নয় মানে ইন্টু আছে, তাহলে এই পার্টটা যোগ করে আমরা এখানে বসাবো। তাহলে 1 থেকে 10 যোগ করলে কত হয়? 1 আর 2 হচ্ছে 3, 3 6, 4 10, 5 15, 15 6 21, 21 আর 7 28, 28 আর 8 36, 36 আর 9 45, 45 আর 10 কত? 55। তাহলে কত পাবো? গুণ করলে 550। এই যোগটা আমরা একটা ফর্মুলার মাধ্যমে করতে পারি। মডেল কোয়েশ্চেন সেট 1-এ আমি একটা ফর্মুলা বলেছিলাম যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, অর্থাৎ 1 + 2 + ... n এরকম যদি থাকে, এর ফর্মুলা হচ্ছে n × n + 1/2। এক্ষেত্রে মোট কটা টার্ম আছে? 10টা টার্ম আছে। তো আমরা n এর জায়গায় কি করব? 10 বসিয়ে দিই, তাহলেই ফর্মুলা পেয়ে যাব। ফর্মুলাটা কি? 10 × 10 + 1/2। এটা মানেই 55 আসবে, মানে 1 থেকে যদি 10 যোগ করি তাহলে আমরা এটা পাবো, এই যে ফর্মুলা অনুযায়ী। দেখে নাও, তাহলে এটা কাটাকাটি যাচ্ছে, 2 × 5 = 10, 10 আর 1 হচ্ছে 11, 11 × 5 = 55। এটা হচ্ছে শর্টকাট ফর্মুলা। 3-এর 1 নম্বর অঙ্ক দেখো কি বলছে। একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4 এবং রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। এটা সত্য হবে না মিথ্যা হবে আমাদের লিখতে হবে। তো এখানে দুজনের মূলধনের অনুপাত দেওয়া আছে। আবার আমরা জানি মূলধনের অনুপাত মানেই হচ্ছে গিয়ে কি লভ্যাংশের অনুপাত। তো আমরা লিখতে পারি রাজু ও আসিফের মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত মানেই হচ্ছে কি আমরা জানি লভ্যাংশের অনুপাত। এই অনুপাতের মানটা দেওয়া আছে 5:4। তো আমরা ধরে নিতে পারি রাজুর লভ্যাংশ কত? 5x ধরে নিতে পারি, আর আসিফের লভ্যাংশ আমরা ধরে নিতে পারি 4x। তো আমরা লিখব, ধরি রাজুর লভ্যাংশ কত হবে? 5x, এবং আসিফের লভ্যাংশ কত হবে? 4x। এখন রাজুর লভ্যাংশ দেওয়া আছে, সেই শর্ত দিয়ে আমরা এখান থেকে এক্সট্রা বের করতে পারবো। তো আমরা লিখতে পারি শর্ত 5x = কত? ওই যে 80 দেওয়া আছে। তো এখান থেকে আমরা x এর মান কত পাবো? 5 দিয়ে যদি ভাগ করি 16 পাবো। তাহলে আসিফের লভ্যাংশ কত পাচ্ছি দেখি। আসিফের লভ্যাংশ কত হবে? এই যে 4x, x এর জায়গায় আমরা কত বসাবো? 16 বসিয়ে দেবো। তো 16 × 4 কত? 64 টাকা। কিন্তু এখানে কোয়েশ্চেনে দেওয়া আছে কত? 100 টাকা দেওয়া আছে, কিন্তু আমরা পেলাম কত? 64 টাকা। তাহলে বিবৃতিটি কি? মিথ্যা। তাহলে আমরা লিখে নেব অতএব বিবৃতিটি মিথ্যা। নেক্সট 2 নম্বর অঙ্ক দেখো কি বলছে। যদি p + q = √13 এবং p - q = √5 হয়, তবে pq এর মান 2। এটা সত্য না মিথ্যা আমাদের বলতে হবে। তো দেখো এখানে দুটো মান দেওয়া আছে, একটা p + q দেওয়া আছে কত? √13, এবং p - q দেওয়া আছে √5। আমাদের বের করতে হবে pq এর মান। দেখো আমরা pq এর মানটা বের করব কিভাবে? তোমরা একটা ফর্মুলা জানো, কি ফর্মুলা? 4ab এর ফর্মুলা। 4ab এর ফর্মুলাটা কি? a + b তার হোল স্কয়ার মাইনাস a - b তার হোল স্কয়ার। এটা হচ্ছে 4ab এর ফর্মুলা। তো আমরা কি করব? এই 4ab এর জায়গায় p ধরবো, b এর জায়গায় আমরা কি ধরবো? q। তার মানে 4pq এর ফর্মুলা আমরা বের করব। তাহলে আমরা যদি 4pq এর ফর্মুলা লিখি, 4pq মানে কি? p + q তার হোল স্কয়ার, p - q তার হোল স্কয়ার। এখন আমরা p + q এর মান জানি, p - q এর মান জানি, আমরা এখানে বসিয়ে দিলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে 4pq, p + q কত? √13 এর স্কয়ার √5 এর স্কয়ার। তাহলে 4pq কত হবে? এটা হলো 13, রুট আর স্কয়ার কেটে যাবে, মাইনাস আর এই রুট আর এই স্কয়ার কেটে যাবে, তাহলে পরে থাকলো কত? 5। তাহলে pq = কত? 13 থেকে 5 যায় কত? 8, আর এই 4টা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে আমরা pq কত পাবো? 2 পাবো। তার মানে যেটা মান দেওয়া আছে ওটা ঠিক দেওয়া আছে। তাহলে এই বিবৃতিটি কি? এই বিবৃতিটি হলো সত্য। 3 নম্বর অঙ্ক। অর্ধবৃত্তস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশত কোণ হলো স্থূলকোণ। এটা সত্য না মিথ্যা বলতে হবে। তো দেখো এক্ষেত্রে কি, একটা ছবি আঁকি প্রথমে। এটা একটা বৃত্ত, বৃত্তের মনে করে একটা ব্যাস কি করে? বৃত্তকে দুটি অর্ধবৃত্তে ভাগ করে, তাহলে এটা হয়ে গেল কি? অর্ধবৃত্ত।
এখন এই পরিধির উপর যে কোনো আমরা বিন্দু নেব, সেখান থেকে ব্যাসের এন্ড পয়েন্টগুলো যদি যুক্ত করি যে কোণ তৈরি হবে সেগুলোকে কি বলবো আমরা, অর্ধবৃত্তস্থ কোণ। এই যে এগুলো সবই হচ্ছে কি অর্ধবৃত্তস্থ কোণ, এই যে এগুলো সবই হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। এটা বুঝলাম। এখন কি বলেছে, অর্ধবৃত্তস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ। ক্ষুদ্রতর বৃত্তাংশ কোনটা? দেখো মনে করো একটা বৃত্ত আছে, এটা হচ্ছে বৃত্তের একটা জ্যা, যে কোনো জ্যা। বৃত্তের জ্যা কি করে, বৃত্তকে দুটি অংশে ভাগ করে, প্রত্যেকটা অংশকে বলা হয় বৃত্তাংশ। এখন ছোটটাকে বলা হয় ক্ষুদ্রতর বৃত্তাংশ আর বড়টাকে বলা হয় বৃহত্তর বৃত্তাংশ। এখন কি বলছে, অর্ধবৃত্তস্থ কোণ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ। ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ কোনটা? এখানে আমরা যে কোনো একটা বিন্দু নেব পরিধির উপর, এখন এন্ড পয়েন্টটা আমরা জ্যার এন্ড পয়েন্টটা যুক্ত করব, যে কোণ তৈরি হবে এখানে সেটাকে বলবো আমরা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ। এই যে এগুলো সবই হচ্ছে কি ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ। এখন কি বলছে, এই যে অর্ধবৃত্তস্থ যে কোণগুলো তৈরি হচ্ছে সেগুলোর থেকে কি এই যে কোণগুলো ক্ষুদ্রতর বৃত্তাংশের কোণ কি স্থূলকোণ হবে? স্থূলকোণ কথার অর্থ কি 90 ডিগ্রির চেয়ে বড়। এগুলো কোণের চেয়ে এই কোণটা কি 90 ডিগ্রির চেয়ে বড় হবে, সেটা আমাদের বলতে হবে। তো দেখো এক্ষেত্রে কি আছে, অর্ধবৃত্তস্থ কোণ আছে। তোমরা একটা উপপাদ্য জানো 37 নম্বরের, সেখানে কি বলা আছে, অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কি হয়, সমকোণ হয়। অর্থাৎ এগুলো সবই হচ্ছে 90 ডিগ্রি, এগুলো সবই হচ্ছে 90 ডিগ্রি। কিন্তু ক্ষুদ্রতর বৃত্তাংশে যেগুলো কোণ তৈরি হবে সেগুলো কোণ কি হবে, সবসময় 90 ডিগ্রির চেয়ে কি হবে, বেশি হবে, সবসময় গ্রেটার দেন 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রির চেয়ে সবসময় বড় হবে। তো এই ক্ষেত্রে কি হবে, 90 ডিগ্রির চেয়ে যেহেতু বড় হচ্ছে সেই জন্য আমরা কি বলবো, এটাকে স্থূলকোণ বলবো। তার মানে এই ক্ষেত্রে যেটা বিবৃতি দেওয়া আছে সেটা কি আছে, এটা সত্য দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি অর্ধবৃত্তস্থ কোণ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ কি স্থূলকোণ। তাহলে এক্ষেত্রে বিবৃতিটা কি সত্য। এখন ঠিক উল্টো জিনিসটা হতে পারে। উল্টোটা কি, মনে করে এটা একটা বৃত্ত, বৃত্তের এটা হচ্ছে জ্যা, যে কি করছে বৃত্তকে দুটি অংশে ভাগ করছে, তো এটা হলো কি বৃহত্তর বৃত্তাংশ। এখন এখানে যে কোণগুলো তৈরি হবে সেই কোণগুলো সবসময় কি হবে, 90 ডিগ্রির চেয়ে ছোট হবে, সেক্ষেত্রে কি হবে, সূক্ষ্ম কোণ হবে। কোয়েশ্চেনটা এভাবেও দিতে পারে, অর্ধবৃত্তস্থ কোণ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ। সত্য না মিথ্যা? এক্ষেত্রে এটা সত্য হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা। 4 নম্বর অঙ্ক দেখো কি বলছে, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের অ্যাঙ্গেল এ 120 ডিগ্রি হলে অ্যাঙ্গেল সি এর বৃত্তীয় মান π/3। এটা সত্য না মিথ্যা তোমাদের বলতে হবে। তো দেখো একটা বৃত্তস্থ চতুর্ভুজ দেওয়া আছে, তো প্রথমে আমরা একটা বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করি। এটা হলো একটা বৃত্ত, এটা হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি, এটা হলো বৃত্তস্থ চতুর্ভুজ। এখন অ্যাঙ্গেল এটা দেওয়া আছে কত, এটা দেওয়া আছে 120 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল সি এর বৃত্তীয় মান, প্রথমে আমরা কি করব, ডিগ্রিতে অ্যাঙ্গেল সিটা বের করব। ডিগ্রিতে অ্যাঙ্গেল সি কি হবে, তোমরা 38 নম্বর উপপাদ্য জানো, একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কি হয়, সবসময় পরস্পর সম্পূরক হয়। অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোকে যোগ করলে আমরা কি পাবো, 180 ডিগ্রি পাবো। এখন এ হচ্ছে 120 ডিগ্রি, তাহলে সি কত হবে, সি হবে 60 ডিগ্রি। ওটাকে আমরা বৃত্তীয় মানে নিয়ে চলে যাব, দেখবো π/3 আসছে কিনা। তো দেখো লিখবো কিভাবে, এক্ষেত্রে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি কত, 180 ডিগ্রি। যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, আমরা লিখে নিতে পারি এখানে লজিকটা, এখানে আমরা লজিকটা লিখে নিতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে অ্যাঙ্গেল এ এর মান জানি কত, 120 ডিগ্রি বসিয়ে দিলাম। তাহলে আমরা অ্যাঙ্গেল সি পেয়ে যাব, তাহলে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল সি কত, 180 থেকে মাইনাস করলে হয়ে যাবে 60 ডিগ্রি। এখন 60 ডিগ্রিকে আমরা কি করব, বৃত্তীয় মানে নিয়ে যাব। তাহলে অ্যাঙ্গেল সি 60 ডিগ্রি, ডিগ্রিকে আমরা যখন বৃত্তীয় মানে নিয়ে যাই, আমরা জানি 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান সমান কত, π/180। তাহলে 60 ডিগ্রি সমান সমান কত, 60 দিয়ে গুণ হয়ে যাবে π/180কে, এটা রেডিয়ানে চলে গেল। তাহলে আমরা কি করতে পারি, একবারে যদি করি, এতটা করার দরকার নেই আমাদের। যখন আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে যাব, π/180 দিয়ে গুণ করলেই হবে। তো আমরা এত কিছু করার দরকার নেই, আমরা শুধু এখানে কি করব, π/180 দিয়ে গুণ করে এটাকে রেডিয়ানে নিয়ে যাব। তাহলে কত হচ্ছে,
পাই বাই 180 দিয়ে গুণ করলে 0 0 কাটলো, 6 3 18, পাই বাই 3 সি। এখানে সি দিতেও পারি, নাও দিতে পারি, পাই থাকলে সি না দিলেও চলে। তো এক্ষেত্রে বিবৃতিটি কি? বিবৃতিটি হচ্ছে সত্য। নেক্সট 5 নম্বর অঙ্ক দেখো কি বলছে, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকের আয়তন দ্বিগুণ হবে। এটা সত্য না মিথ্যা আমাদের বলতে হবে। তো দেখো গোলকের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে আমরা গোলকের আয়তনের ফর্মুলা জানি। কি জানি? গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। এটা হচ্ছে গোলকের আয়তনের ফর্মুলা। এখন কি বলা হচ্ছে, গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা কি করছি? দ্বিগুণ করছি, মানে 2r করছি। সেক্ষেত্রে আয়তন কি হবে সেটা আমরা বের করি। যখন ব্যাসার্ধ r তখন আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, আর যখন ব্যাসার্ধ 2r তখন আয়তন হচ্ছে 4/3 পাই ইন্টু 2r এর কিউব। কারণ ব্যাসার্ধ তো চেঞ্জ হয়ে গেছে, 2r হয়ে গেছে, তো আর এর জায়গায় কি বসবে? 2r বসবে। তো এটা ক্যালকুলেশন করে দেখা যাক কত আসে। 4/3 পাই ইন্টু 2 এর কিউব, কিউব আছে দুটোরই মাথাতে পড়বে, তো 2 এর কিউব হচ্ছে 8, আর আর এর কিউব হচ্ছে r কিউব। তাহলে এটাকে আমরা লিখতে পারি এইভাবে, 8 গুণিত 4/3 পাই আর কিউব। তাহলে যখন ব্যাসার্ধ r তখন আয়তন 4/3 পাই আর কিউব, আর যখন ব্যাসার্ধ দ্বিগুণ করলাম তখন আয়তন কত পেয়ে গেলাম? এই যে আগের আয়তনের আমরা কত পেয়ে যাচ্ছি? 8 গুণ পেয়ে যাচ্ছি। তাহলে এক্ষেত্রে বিবৃতিটি কি সত্য হবে? সত্য হবে না, 8 গুণ হচ্ছে, তার মানে কি বিবৃতিটি এক্ষেত্রে কি মিথ্যা। লাস্ট অঙ্ক 30 34 35 36 37 38 39 40 তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায় 1.5। তো দেখো এখানে কিছু রাশি তথ্য দেওয়া আছে, এই রাশি তথ্যের আমরা একটা মধ্যমা পাবো। এখন কি বলছে, যদি 35 বাদে যদি মধ্যমা বের করি সেই মধ্যমাটা কি হবে? 1.5 আগেরটার চেয়ে বেশি হবে, তার মানে 1.5 কি বৃদ্ধি পাচ্ছে। এটা সত্য না মিথ্যা আমাদের বলতে হবে। তো দেখো প্রথমে আমরা কি করব, এই রাশি তথ্যের একটা মধ্যমা বের করব, তারপর 35 বাদে মধ্যমা বের করব, দুটোকে মাইনাস করে দেখব যে 1.5 আসছে কিনা। যদি আসে তাহলে বলবো বিবৃতিটি সত্য, না আসলে মিথ্যা। তো আমরা প্রথমে এই রাশি তথ্যের মধ্যমা বের করি। মধ্যমা নির্ণয়ের জন্য প্রথম যেটা আমাদের কাজ, আমাদের দেখতে হবে এটা ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট সাজানো আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি এটা ছোট থেকে বড় সাজানো আছে, তাহলে আমাদের সাজানোর দরকার নেই। এখন আমরা কি করব, ডাইরেক্ট মধ্যমা বের করব। তো প্রথমে আমাদের গুণে নিতে হবে কটা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8। তো আমরা দেখতে পাচ্ছি 8টা সংখ্যা আছে, তাহলে এই ক্ষেত্রে n ইকুয়াল টু কত? 8। 8টা যুগ্ম না অযুগ্ম? 8 আমরা জানি যুগ্ম, 2 দিয়ে ভাগ যাচ্ছে। এখন যদি যুগ্ম হয় তার জন্য মধ্যমার ফর্মুলা কি? তার মধ্যমা আমরা জানি, ফর্মুলা হচ্ছে n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদ এর গড়। গড় মানে দুটো সংখ্যা 2 দিয়ে ভাগ। তো n এর জায়গায় আমরা 8 বসাবো, 8/2 তম পদ, এটা 8/2 + 1 তম পদ বাই 2, তাহলে কত হবে? এটা 4 তম পদ। চতুর্থতে কে আছে? 1 2 3 4 নম্বরে 36 আছে, আর এটা 5 নম্বর, 2 4 8, 4 আর 1 5, 5 নম্বরে কত আছে? 37 আছে। 2 যোগ করে দিই কত আছে? 7 6 13, 3 3 6, 1 7 হয়ে গেল, এটা 73। 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 2 3 6, 2 6 12, 1 নামলো, আর এটা 2 5 10, 36.5 পেলাম। এটা হলো গিয়ে মধ্যমা। আমরা এই ফর্মুলা দিয়ে নাও করতে পারি, আমরা ডাইরেক্ট মধ্যমা দেখেই বুঝতে পারছি এদিক থেকে 3টা বাদ ওদিক থেকে 3টা বাদ, তাহলে এইটিই থাকছে, দুটো পরে থাকছে মাঝখানে, এটাই এই দুটোরই গড় হবে গিয়ে মধ্যমা। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা, ফর্মুলা দিয়ে লিখে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এখন যদি 35 না থাকে, যদি 35 না থাকে সেক্ষেত্রে মধ্যমা কত হবে? তো এখন কি করব, এখান থেকে 35টাকে আমরা বাদ দিই। আচ্ছা, 35টাকে আমরা কি করলাম? বাদ দিয়ে দিলাম। তাহলে কটা থাকলো পরে? 1 2 3 4 5 6 7। 7 হচ্ছে কি? 7 হচ্ছে অযুগ্ম সংখ্যা। তাহলে অযুগ্ম যদি হয় সেক্ষেত্রে ফর্মুলা কি? n + 1/2 তম পদ, এটা হচ্ছে ফর্মুলা। এখানে লিখে নিতে পারি, এক্ষেত্রে n = 7। যদি 7 + 1/2 করি তাহলে কত হচ্ছে? 7 আর 1 হয়ে গেল 8,
4তম পদ। চতুর্থ পদে কে আছে? 1 2 3 4, এই যে 37 আছে। তাহলে এটা পেয়ে গেলাম কত? 37। এক্ষেত্রে মধ্যমা কত পেলাম? 37। এটা আমরা ফর্মুলা দিয়ে নাও করতে পারি, কারণ আমরা দেখতে পাচ্ছি এদিক থেকে 3টা বাদ, ওদিক থেকে 3টা বাদ, 37 পড়ে থাকছে। ফর্মুলা দিয়ে করলে সুবিধা। তাহলে 37 থেকে আমরা যদি 36.5 মাইনাস করি, তাহলে আমরা কত পাবো? 0.5 পাবো। তার মানে কি 0.5 মধ্যমা বৃদ্ধি পাবে, কিন্তু এক্ষেত্রে দেওয়া আছে কত? 1.5 দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি এক্ষেত্রে বিবৃতিটি মিথ্যা। এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। তাহলে ফ্রেন্ডস, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমাদের কোথাও যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তাদেরও সুবিধা হবে। আমরা নেক্সট পার্টে বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো এতটাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।